তা বাবু, আপনারা যাচ্ছেন কোথায়? আমি আমি যাচ্ছি ওপারের হাসপাতালে। বাপটা আমার কাল রাতেই মারা গেছে, মৃতদেহটা আনতে যাচ্ছি। মৃতদেহ? হ্যাঁ, মৃতদেহ। আসলে মৃতদেহ বইতে হবে শুনে কেউ সাহায্য করতে চাইছে না, কিন্তু মৃতদেহটা আজকে না আনতে পারলে হাসপাতালের বাইরে ফেলে রাখতে হবে। সারা রাত আমার বাপটা খোলা আকাশের নিচে পড়ে থাকবে। আর তাই কি হয়? এটা কি সম্ভব? তোমাকে একটু বেশি করে টাকা দেব, মৃতদেহটা নিয়ে আসতে হবে। মাঝি ভাই, পারবে তুমি? এ বাবা, ছি ছি, এটা আবার হয় নাকি? এর জন্য বেশি টাকা নেব? এ যে আমার ধর্মেও সইবে না। আপনার মন ভালো, আপনি বড্ড ভালো মানুষ। এরকম মানুষ এখন পাওয়া যায় না। আমার মতো মাঝিয়ে তল্লাটে তোমরা কেউ খুঁজে পাবে না গো। সকলে এক নামে আমায় চেনে। সে কিনা বিপদের সময় মানুষের কাছ থেকে টাকা নেবে, এটা তো ধর্মে সইবে না। জলস্রোতে নৌকা ভেসে চলেছে। তীরের ধারে দাঁড়িয়ে আছে নৌকাটা। লোকটা তার বাবার মৃতদেহ আনার জন্য কিছুক্ষণ আগেই চলে গেছে হাসপাতালে। মাঝি ততক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাঁ করে বসেছিল, যেন কিছুর অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নৌকায় একটা সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ নিয়ে উপস্থিত হয় সেই লোকটা। চলুন তাহলে মাঝি ভাই। আরে ওনার মুখটা খুলে দিন, ওনার কষ্ট হচ্ছে তো। কি বলছেন আপনি? আমার বাবা মারা গেছে। মারা গেছে বলে কি কষ্ট হয় না? মারা যাওয়ার পরে তো আমাদের সুখ দুঃখ কষ্ট সব হয় বাবু। তোমরা সেটা দেখতে পাও না। মৃত্যুর পরও এক জগৎ আছে, সেটা তোমাদের এই জগতের থেকে অনেক আলাদা। এমন সময় নৌকার মধ্যে সাদা কাপড়ে মোড়া মৃতদেহটা উঠে বসে। ছটফট করতে থাকে সেই মৃতদেহ। তা দেখে লোকটা চমকে যায়। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? খুলে দাও মুখটা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওনার, খুলে দাও। এমন সময় মৃতদেহটা ঘোনা গলায় বলে ওঠে, খুলে দেখো কা, নিঃশ্বাস নিতে পারছি না, খুলে দে বলছে। ওফ! লোকটা কাঁপা কাঁপা হাতে কাপড়ের টুকরোটা সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দেখা যায় ভয়ঙ্কর মুখ সাদা হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে, চোখ দুটো কালো অন্ধকারে ঢাকা। ওফ! দমটা বন্ধ হয়ে আসছিল, ভাগ্যিস আপনি বললেন, তাই জন্য নিঃশ্বাসটা নিতে পারছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক পরোপকারী। খিদে পেয়েছে নাকি? দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণই কিছু খাননি। হ্যাঁ, খিদে পেয়েছে তো। ভাই, তোমার নৌকায় কি খাবার আছে? কিচ্ছু খাবার নেই। নদীর মাছ খাবে? আমিও তাহলে খেতাম। লোকটা ভয়ে ভয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। কি বলছে দুজনে? চোখের সামনে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে, শুধু ভয়ে ভয়ে তাকিয়ে আছে। দাঁড়াও, মাছ ধরে দিচ্ছি। এই বলে হারানবাজি নৌকা থেকে লম্বা লম্বা হাত বার করে জলে নামিয়ে দেয়। জল থেকে বড় বড় দুটো মাছ ধরে এগিয়ে দেয় মৃতদেহর দিকে।
লোকটির বাবাও লম্বা হাত বাড়িয়ে মাছ দুটোকে নেয়, তারপর কামড়ে খেতে শুরু করে। ঠোঁটের পাশ থেকে দুজনের রক্ত গড়িয়ে পড়ছে। মাছ খেতে খেতে দুজনের কি বিভৎস হাসি। কি গো খোকা, তুমিও খাবে নাকি? ততক্ষণে লোকটা অজ্ঞান হয়ে পড়ার জোগাড়। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তার সামনে বসে থাকা তার বাবার মৃতদেহ এবং মাঝি কাঁচা মাছ কামড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ করে চমকে ঘুম থেকে উঠে পড়ে লোকটি। ঘুম থেকে উঠেই লোকটি চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে। কি গো খোকা, ভয় পেলে? স্বপ্ন দেখেছ নাকি? না, সত্যি সে স্বপ্ন দেখছিল। পাশেই শোয়ানো আছে তার বাবার মৃতদেহ, কিন্তু এ কি? মৃতদেহর এক মুখের সাদা কাপড় সরানো এবং ঠোঁটের এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এইসব দেখে লোকটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় নৌকায়। হারান মাঝি হেসে ওঠে। চা দোকানে বসে গল্প করছে অতীন আর হারু। এই নিয়ে 10 জন মারা গেল। ভয়েই কেউ মৃতদেহর কাছেই যাচ্ছে না। যার এই জ্বর হচ্ছে সেই মারা যাচ্ছে। ওষুধ যেসব দিয়েছে সেই সব ওষুধের তো কোনো কাজই হচ্ছে না রে হারু। অতীনবাবু, শহর থেকে ডাক্তার কবে আসবে বলুন তো? এত লোক মারা যাচ্ছে, এর কি কোনো উপায় নেই? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। হাসপাতাল থেকে ডাক্তাররা এসে ওষুধ দিয়েছিল, কিন্তু এতেও তো কিছুই কাজ হচ্ছে না। রক্ত পরীক্ষা করে নিয়ে গেছে, প্রয়োজনীয় ওষুধ নিয়ে কালকের মধ্যেই হয়তো চলে আসবে। গ্রামের অজানা জ্বরে কালকেও 2 জন মারা গেছে। তাদের মধ্যে একজন মাঝি আর একজন একটি বাচ্চা ছেলে। জ্বরটা ছোঁয়াচে, তার জন্যই কেউ মৃতদেহর কাছে যাচ্ছে না। মৃতদেহগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছে। এটাও তো একদমই ঠিক নয়। কি করবে বলো? একটা তো সৎকার করতেই হবে, তাই মানুষ যা পাচ্ছে তাই করছে। এই করে গ্রামে অর্ধেক লোক মারা গেল। কবে না আমরা... কথাটা বলতে গিয়েও বলতে পারল না। আরে কি বলছো তুমি? ভালো ভালো কথা বলো, এরকম বলো না। শুনলাম শহর থেকে কাল বড় বড় ডাক্তারবাবুরা আসবে, সব ঠিক হয়ে যাবে। এইসব কথা মুখেও নিয়ে এসো না। শহর থেকে লোকটা আসবে কি করে দাদা? একমাত্র মাঝি যে খেয়া পারাপার করতো সেও তো কাল মারা গেছে। তাও আজকে ভোরবেলা ঘাটে একটা নৌকা বাঁধা পাওয়া গেছে, তাতেও ও পাড়ার মাঝি, তার সাথে বাবার ভূতের মৃতদেহ ছিল। ও কি সব বলছিল কি জানি বাবা। লোকটা যে মদ খেয়ে রাত দিন পড়ে থাকে, যা বলছে সবই মিথ্যে, বিশ্বাস হয় না কিছুই। অতীনবাবু চিন্তিত হয়ে পড়েন। হঠাৎ করে দোকানের পাশের পাড়া থেকে কান্নার আওয়াজ আসতে সেই দিকে ছুটে যায় অতীনবাবু আর হারু। রাতের বেলায় গ্রামের সব থেকে বয়স্ক মানুষ পঞ্চানন্দ বাবুর বাড়িতেই সবাই ভিড় করেছে। মানুষটা গ্রামের জন্য অনেক করেছে। মানুষটা কদিন থেকে খুবই অসুস্থ, কিন্তু কেউই কিছু করতে পারছে না। পঞ্চানন্দ বাবু আজকে মারা যাবেন বোধহয়, খুব কষ্ট পাচ্ছেন। এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়াই ভালো হারু। কষ্ট তো পাচ্ছে, কিন্তু কেউই তার সামনে যাওয়ার সাহস করছে না। জ্বরটা যে বড়ই ছোঁয়াছে, যার হচ্ছে সেই মারা যাচ্ছে। এক সময় কষ্ট পেতে পেতে মানুষটা মারা গেল। দেখো, এই করে তোমরা গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিয়েছো, কিন্তু এটা তো ঠিক না। গ্রামের অনেক গৃহবধূরা এখনো নদীর জল ব্যবহার করে। এই অসুখ নদীর জলের সাথে মিশে গিয়ে আরো মারাত্মক অসুখে পরিণত হবে। দেহ পোড়াবার একটা ব্যবস্থা করতে হবে, বুঝলে? কিন্তু কি করে? একটা উপায় আছে। আমরা সকলে মুখে কাপড় বেঁধে নিই,
তাহলে হয়তো আর কোনো জীবাণুই আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। খুব ভালো কথা, এটা একটা মোক্ষম উপায়। অনেক সাহস করে চারজন লোক এগিয়ে আসে মৃতদেহ সৎকারের জন্য। সকলের মুখে গামছা বাঁধা। মৃতদেহ নিয়ে শ্মশান ঘাটে যায় সকলে। এবার থেকে আমরা এটাই করব। কালকে শহর থেকে লোক আসবে, আশা করি আর আমাদের গ্রামে জ্বর দেখা যাবে না। এটা হলেই ভালো হয়। তিনজনে কথা বলছে, একজন তাদের মধ্যে চুপচাপ সব শুনছে। শ্মশান ঘাটে এসে কাঠ জোগাড় করে চিতা সাজিয়ে ফেলে চিতার পাশে চুপচাপ বসে আছে। আচ্ছা, আমরা তো 3 জন ছিলাম, আরেকজনও তো এসেছে। কি গো, আমাদের সাথে এসেছে তো? আমি জানি না দাদা, তখন কেউ আসতে চাইছিল না, উনি আমাদের মধ্যে থেকে এগিয়ে এলেন। আরে তুমি এইরকম চিতার সামনে বসে আছো কেন? এদিকে চলে আসো। লোকটা গামছার আড়াল থেকে ধরা গলায় বলে, কত লোক মরল, কেউই আগুন পেল না। আর এইদিকে দেখো, এই মানুষটা মারা যেতেই আগুন পেয়েছে। সব প্রেতাত্মা এবার হিংসায় জ্বলে পুড়ে যাবে আর নদী থেকে উঠে আসবে, তোমাদের আক্রমণ করবে। কি বলছো তুমি? নদী থেকে কারা উঠে আসবে? ওই যে দেখুন, ওই যে দেখুন দেখুন, নদী থেকে ওরা উঠে আসছে। ওরা যে আগুন পায়নি, ওরাও যে আগুন চায়। লোকটার হাতের ইশারায় সকলে তাকিয়ে দেখে, সকলেই অবাক হয়ে যায়। আরে আরে, সত্যি তো, জল থেকে কারা যেন উঠে আসছে। সাদা ফ্যাকাশে শরীর, কম করে হলেও 3-4 জন হবে। এরা তো সেই গ্রামের লোক যাদের দেহ নদীতে ভাসিয়ে দিয়েছিল অনেকে। চলো চলো, এখান থেকে চলো, পালাও পালাও এখান থেকে। অতীনদা, এসব আমরা কি দেখছি? চলো চলো, আমাদের পালিয়ে যেতে হবে। তিনজনে পালাবার জন্য ঠিক করে, কিন্তু তখনও লোকটা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। কি গো, তুমি যাবে না? চলো চলো, নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। চলো। ওরা আমার কেউ কিছু করতে পারবে না, আমি তো ওদেরই দলে। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে হারান মাঝির মুখের চাদরটা খুলে দেয়। হারান মাঝকে দেখে সকলে ভয়ে চমকে ওঠে। কালকে সকালে হারান মাঝির মৃতদেহটা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল, আর হারান মাঝি প্রেত হয়ে গেছে। এতক্ষণ তাদের সাথেই ছিল। ভূত, এ তো ভূত, চল চল পালা, ভূত। আমাকে ভয় পাচ্ছেন বাবু? আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমি আপনাদের ক্ষতি হতেও দেব না। ততক্ষণে সেই প্রেতগুলো এগিয়ে এসেছে, ঘিরে ধরেছে তিনজনকে। ওদের ছাড়বো না, ছাড়বো না, ওদের কাউকে ছাড়বো না আমরা। ছেড়ে দে ওদের, ছেড়ে দে, আমার থেকে নয়তো খারাপ কেউ হবে না। খিদে তো বড্ড খিদে, কিচ্ছু খাইনি কয়েকদিন, আমাদের কাজও সম্পন্ন হয়নি। সকলের প্রাণের ভয় থাকে, ছেড়ে দে, ওদের কোনো ক্ষতি করিস না। ওরা তো আর ইচ্ছে করে তোদের নদীতে ফেলে দেয়নি। হারান মাঝি, তুই মরার পরও সেই সাধারণ মানুষই রয়ে গেলি। মানুষের সাহায্য করার জন্য উঠে পড়ে লাগলি। তোমার দেহটাও নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, ভুলে যেও না। এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, সবাইকে চিনি। এই গ্রামের কেউ কারোর ক্ষতি চায় না, সবাই পরিস্থিতির শিকার। ওদের আমি ছাড়বো না, ছাড়বো না কাউকে।
প্রেতগুলো তিনজনের দিকে এগিয়ে আসে। তিনজনেই ভয় পেয়ে যায়। এমন সময় হারান মাঝির চিতা থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে এগিয়ে যায় ভূতগুলোর দিকে। চলে যা এখান থেকে, চলে যা। না না, কিছুতেই যাব না। তাহলে দেখ। হারান মাঝি সকলের গায়ে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে চলতে থাকে প্রেতগুলো। এই দৃশ্য দেখে তিনজন ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তাদের নিজেদের বাড়ির কাছে চলে আসে। জোর বাঁচান, বেঁচে গেছি। তুমি খেয়াল করোনি হারান মাঝি কিন্তু গায়ে আগুন দেয়নি, ও পরে আমাদের ওপর আক্রমণ করে। না না, তুই ভুল ভাবছিস। হারান কখনোই কারোর ক্ষতি করেনি। সকলেই নিজের নিজের বাড়িতে যাও। আজকে অনেক ধকল গেছে, যাও বিশ্রাম নাও। পরের দিন সকালবেলা গ্রামের সকলে ব্যস্ত হয়ে পড়ে। আজকে শহর থেকে ডাক্তার এসে ওদের জন্য ওষুধ দেবে, টিকা দেবে। কিন্তু নদী দিয়ে ঘেরা এই গ্রামটাতে আসতে হলে নৌকা লাগে। ডাক্তারবাবুর বিকেলে আসার কথা। নৌকা চালানোর জন্য কাউকে পাওয়া যায়নি। যে পারত সে মদ খেয়ে পড়ে আছে। আর হারান মাঝি, সে তো মারা গেছে এক অজানা অসুখে। কেউ নৌকা চালাতে রাজি হচ্ছে না। নৌকা চালাতে এই গ্রামে কেউই পারে না। সাহায্য আনতে গেলেও নৌকা চালিয়ে যেতে হবে, কেউ রাজি হচ্ছে না। এবার কি হবে? সবাই চিন্তিত হয়ে পড়ে। বিকেল থেকে বৃষ্টি হওয়ার জন্য সকলেই ঘরের ভেতরে বসে আছে। নদীতে হঠাৎ করে নৌকা ভাসতে দেখা যায়। হারান মাঝির নৌকা হাওয়ার টানে হেলে দুলে এগিয়ে যাচ্ছে। নৌকা নদীর ওপারে চলে যায়। চলে এসেছে, নৌকা চলে এসেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করালে মাঝি ভাই। একটু দেরি হলো। রাত না নামলে যে আমি আসতে পারি না। কেন? রাতে কি হয়েছে? তোমরা বুঝবে না ডাক্তারবাবু, উঠে আসো। ডাক্তার দুটো নৌকায় উঠে আসে। হারান মাঝি নৌকা ভাসিয়ে দেয়। নৌকা যখন মাঝ নদীতে, হঠাৎ নৌকা দুলে ওঠে। ও মাঝি, নৌকা দুলে ওঠে কেন? তুমি কি করে নৌকা চালাচ্ছ? একটু সাবধানে চালাও, ভয় লাগছে তো। ওরা আবারও ফিরে এসেছে। ওদের যে বাঁচানো যায়নি, তাই ওরা প্রেত হয়ে ফিরে এসেছে। ওরা তোমাদের গ্রামে যেতে দেবে না। ওদের খুব রাগ তোমাদের ওপর। কাদের কথা বলছো? আমরা কার কি ক্ষতি করেছি? ওই দেখো, নৌকার ওপরে উঠে এসেছে ওরা। সঙ্গে সঙ্গে ডাক্তার দুজনে ঘুরে তাকিয়ে দেখেন নৌকার ওপরে এক অদ্ভুত দেখতে একটা ছেলে উঠে এসেছে। গোটা শরীর সাদা, শরীর অস্বাভাবিক রকমের লম্বা। তোমরা আর কিছুদিন আগে এলে আমরাও বেঁচে থাকতাম, তোদের কাউকে ছাড়বো না। এই বলে লম্বা লম্বা দু হাত দিয়ে দুই ডাক্তারের গলা চিপে ধরে। এমন সময় হারান মাঝি, তুই কি পাগল হলি? এটা কি করছিস তুই? তুই জানিস না গ্রামে এখনো অনেকে অসুস্থ। ডাক্তার বাবুটা ঠিক মতো সময়ে পৌঁছাতে না পারলে তারা সকলে মারা যাবে। আমরাও তো মারা গেছি, ভুলে গেছো? তুমিও মারা গেছো বিনা চিকিৎসায়। ভুল করছিস। চিকিৎসা পেয়েছিলাম, কিন্তু আমরা বাঁচতে পারিনি। ঠিক মতো ওষুধ না পেলে কি করে বাঁচবো? আর তুইও কি চাস এইভাবে গ্রামটা শেষ হয়ে যাক? মরার আগে অনেক কষ্ট পেয়েছি, মরার পরেও আগুন পাইনি। ওদের আমি ছাড়বো না। একবার ভেবে দেখ, গ্রামের কত ছোট ছোট বাচ্চারা অসুস্থ। ছেড়ে দে ওদের, যেতে দে, নয়তো গ্রামটা যে নিশ্চয় হয়ে যাবে। হারান মাঝির কথা শুনে ভূতটা ডাক্তারদের গলাটা ছেড়ে দেয়।
তারপর বলে, তোমরা যদি আর কিছুদিন আগে আসতে, আমরাও হয়তো বেঁচে যেতাম। ভালো করে চিকিৎসা করো, গ্রামের যেন আর কেউ কষ্ট না পেয়ে মারা যায়। চোখের সামনে দুই ডাক্তার এসব হতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। যতই বড় ডাক্তার হোক না কেন, ভূতেদের ভয় সকলেই পায়। দেখলি তো, তুই ভয় পাইয়ে দিলি। এদের এবার কখন জ্ঞান ফিরবে কে জানে। হারান মাঝি খিলখিল করে হেসে ওঠে। সকালবেলা অতীনবাবু হাঁটতে এসে দেখে ঘাটের ধারে একটা নৌকা দাঁড়িয়ে, তাতে দুজন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। অতীনবাবু সামনে গিয়ে তাদের ডেকে তোলে। আমাদের গলা টিপে মেরে দিল। কে আছো, বাঁচাও আমাদের। মাঝি ভাই বাঁচাও। তোমাদের এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি হয়েছিল তোমাদের সাথে? ডাক্তারগুলো অতীনবাবুকে সব বলে। তোমাদের নিশ্চয়ই হারান মাঝির সাথে দেখা হয়েছিল। হারান মাঝি এই সবের পিছনে আছে। হারান মাঝি খুব ভালো মনের মানুষ ছিল। সব সময় সবাইকে সাহায্য করত এবং মরে যাওয়ার পরও নিজের দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে। এরকম মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। চলো চলো, তোমরা দেরি করো না, গ্রামে চলো। দুটো ডাক্তার অতীনবাবুর সাথে গ্রামের পথে হাঁটতে শুরু করে।